আমরা সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 4 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো দেখব। 1 রায় ইতালির একটি আগ্নেয় পর্বত ভেসুভিয়াস। 2 ভূমধ্যসাগরীয় উদ্ভিদ হলো জলপাই। 3 একটি লাভা গঠিত মালভূমি হলো দাক্ষিণাত্য। 4 পৃথিবীর দীর্ঘতম নদী হলো নীল নদ। 5 সিমেন্ট কারখানায় ব্যবহার করা হয় চুনাপাথর। 6 একটি বহির্জাত প্রক্রিয়া আবহবিকার। 2 আছে শূন্যস্থান পূরণ। আয় ভূপৃষ্ঠস্থ শিলা চূর্ণ বিচূর্ণ স্তরকে রেগোলিথ বলে। 2 গিনি উপকূলে খামসিংকে হারমাটান বলা হয়। 3 আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি হলো ভেল্ট। 4 ফানেল আকৃতি নদীমোহনা খাঁড়ি নামে পরিচিত। 5 মরুভূমির বালি উড়ে গিয়ে তৈরি হয় লোয়েস সমভূমি। 6 আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো। 3 আয়তে আছে আর কি, এটা তোমাদের বইয়ের 117 পাতায় রয়েছে। সাহারার ভূমিরূপে রয়েছে। লিখবে সাহারায় যেসব অঞ্চলে বালিস্তূপ জমা হয়ে ছোট ছোট পাহাড়ের মতো তৈরি করে তাকে স্থানীয় ভাষায় আর্ক বলা হয়। 2 দিয়েছে পাললিক শিলা দুটো গুরুত্ব লেখো, এটা তোমাদের বইয়ের 62 পাতায় রয়েছে। শিলা ও মাটি চ্যাপ্টারে পাললিক শিলার গুরুত্ব দেবে যে পাললিক শিলা যেমন বেলে পাথর কাদা পাথর দিয়ে ঘরবাড়ি তৈরি হয়, আর সিমেন্ট আর ইস্পাত কারখানায় চুনাপাথর ব্যবহার করা হয়। 3 দিয়েছে নীলনদ অববাহিকার উন্নতির 2টি কারণ লেখো। এই দুটো কারণ একটা 114 পাতায় আছে, একটা 115 পাতায়। 114 পাতায় লিখবে 1 নম্বর কারণ হচ্ছে নতুন পলি পড়া উর্বর মাটিতে গম বার্লি ধান আখ মিলেট প্রভৃতি ফসলের চাষ হয়। আর নীলনদের বদ্বীপ অঞ্চলে প্রচুর লম্বা আঁশের তুলোর চাষ হয়, যা সারা বিশ্ব জুড়ে ইজিপশিয়ান কটন নামে খ্যাত। এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে নীলনদের অববাহিকায় উপযুক্ত পরিমাণে জলের যোগান, কাঁচামালের সহজলভ্যতা, প্রচুর শ্রমিক, সুলভ জলবিদ্যুৎ ইত্যাদি কারণে নীলনদ অববাহিকা উন্নতি লাভ করেছে। 4 আসি। 4 আয়তে বলেছে নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত হওয়া সত্ত্বেও মাউন্ট কিলিমাঞ্জারোর চূড়ায় বরফ জমে কেন, এটা তোমাদের বইয়ে 284 পাতায় রয়েছে। লিখবে বায়ুমণ্ডলীয় উষ্ণতার স্বাভাবিক হ্রাস হারের মাত্রা অনুযায়ী প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাতাসের উষ্ণতা 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে কমে যায়। তাই উষ্ণতা হ্রাসের এই স্বাভাবিক হার পার্বত্য এলাকার বাতাসের উপরেও যথেষ্ট প্রভাব বিস্তার করে। তাই আফ্রিকা মহাদেশে বেশ কয়েকটি পার্বত্য অঞ্চল রয়েছে, যাদের মধ্যে উল্লেখযোগ্য আটলাস, মাউন্ট কিলিমাঞ্জারো, মাউন্ট কেনিয়া। সামগ্রিকভাবে প্রত্যেকটি পর্বতেরই গড় উচ্চতা 2000 থেকে 4000 মিটার। আরও স্পষ্টভাবে বলা যায় নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত মাউন্ট কিলিমাঞ্জারো সমগ্র আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, কিন্তু এই উচ্চতায় বাতাসের স্বাভাবিক হ্রাস হারের হার নিয়ম অনুযায়ী উষ্ণতা ভূপৃষ্ঠের তুলনায় প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পায়। তাই মাউন্ট কিলিমাঞ্জারো পর্বতশৃঙ্গটি নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হলেও এর চূড়া সারা বছরই বরফাচ্ছাদিত থাকে। তো যেহেতু শুধু 3 নাম্বার আছে, এতটা যদি না লিখতে চাও তো এইটুখানি শুধু লিখে দিতে পারো, এইটুখানি শুধু লিখে দিলে হবে। 2 দিয়েছে নদীর উচ্চ প্রবাহের সৃষ্ট ভূমিরূপ আর নিম্ন প্রবাহের সৃষ্ট ভূমিরূপ পৃথক হয় কেন। তো উচ্চ প্রবাহে নদী প্রধানত ক্ষয় কাজ করে। লিখবে যে পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল উৎস থেকে সমতল ভূমিতে নামার আগে পর্যন্ত নদীর উচ্চ প্রবাহ, পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল আর ভূমির উঁচু নিচু ভাব বা বন্ধুরতা খুব বেশি হওয়ার জন্য নদীর শক্তিও বেশি থাকে। ফলে এই প্রভাবে নদীর প্রধান কাজ হয় ক্ষয়। এই প্রবল জলস্রোতের আঘাতে নদীর গতিপথে বড় বড় পাথর ভেঙে টুকরো হয়ে জলের সঙ্গে ভেসে বা গড়িয়ে এগিয়ে চলে। আর নিম্ন প্রবাহে যেহেতু তখন ভূমির ঢাল প্রায় থাকে না, লিখবে নিম্ন প্রবাহে নদীর গতি এবং শক্তি এতই কমে যায় যে ক্ষয় কাজ একেবারে বন্ধ হয়ে যায়। সামান্য বহন কাজ হলেও নদীর মূল কাজ হয় সঞ্চয়। এই প্রবাহে উপনদী প্রায় থাকেই না, বরং কিছু শাখা নদী সৃষ্টি হয়। নদীর মধ্যে পলি বালি কাঁকড় জমে নদী অগভীর হয়ে যায়, ফলে বর্ষার অতিরিক্ত জল দুকুল ছাপিয়ে বন্যা সৃষ্টি করে। তো এই কারণে নদীর উচ্চ প্রবাহের সৃষ্ট ভূমিরূপ আর নিম্ন প্রবাহের সৃষ্ট ভূমিরূপ পৃথক হয়। 3 দিয়েছে সাহারায় বিশ্ব উষ্ণায়নের প্রভাব ব্যাখ্যা করে, এটা তোমাদের বইয়ের 119 পৃষ্ঠায় রয়েছে। এই যে বিশ্ব উষ্ণায়ন অর্থাৎ পৃথিবী ক্রমশ উষ্ণ হচ্ছে। বিশ্ব উষ্ণায়নের বা ভাবনায় আমাদের এটাই আসে যে সাহারায় আরও গরম বাড়ছে, সাহারা মরুভূমি আরও বিস্তার হচ্ছে, ঢুকে পড়ছে আশেপাশে বৃষ্টিবহুল অঞ্চলে, গ্রাস করে নিচ্ছে আফ্রিকার সবুজকে। সাহারা মরুভূমিতে পাথরের ওপর কিছু উদ্ভিদ জলজ প্রাণী জীবাশ্ম পাওয়া গেছে, যা থেকে বোঝা যায় সাহারা কোনো এক সময় বৃষ্টিবহুল অঞ্চল ছিল।
জলবায়ুগত পরিবর্তনের ফলে সাহারায় গাছপালাযুক্ত ঘন সবুজের জঙ্গল থেকে ধীরে ধীরে শুষ্ক বৃষ্টিহীন অঞ্চলে পরিণত হয়েছে। কিন্তু এখন আবার সাহারায় বৃষ্টি বাড়ছে, সবুজ বাড়ছে, কৃষিজমি দেখা যাচ্ছে, পশুপালন হচ্ছে। জলবায়ুর পরিবর্তন সাহারাকে হয়তো ভবিষ্যতে আবার করে তুলবে শস্য শ্যামল। 5-এর আয়তে আছে শাখা নদী এবং উপনদীর পার্থক্য। এটা রায়মার্টিনে 134 পৃষ্ঠায় আছে, আর এটা এবছরের একদম নতুন রায়মার্টিন, তাই পেজ নাম্বারের কোনো অসুবিধা হবে না। এই যে শাখা নদী আর উপনদী, উপনদী হচ্ছে যে সকল ছোট ছোট নদী মূল নদীতে এসে মিলিত হয় তাকে উপনদী বলে, আর শাখা নদী যে সকল নদী মূল নদী থেকে নির্গত হয় তাকে শাখা নদী বলে। উপনদী হলো উপনদী মূল নদীতে জল বহন করে আনে, ফলে মূল নদীর জলের পরিমাণ বৃদ্ধি পায়, আর শাখা নদী মূল নদীর জল ভাগ করে জলের পরিমাণ কমিয়ে দেয়। উপনদীর উৎস সাধারণত কোনো উচ্চভূমি এবং মোহনা হলো মূল নদী, আর শাখা নদীর উৎস মূল নদী আর মোহনা হয় কোনো সাগর, মহাসাগর বা হ্রদ। প্রধান নদীর উচ্চ, মধ্য আর নিম্ন 3 প্রবাহ পথে উপনদী দেখা যায়, আর শাখা নদী শুধু মধ্য আর নিম্ন গতিতে শাখা নদী বেশি দেখা যায়। উদাহরণ হচ্ছে যমুনা, কোশি হলো গঙ্গার উপনদী, আর ভাগীরথী হচ্ছে গঙ্গার প্রধান শাখা নদী। এর সাথে আছে ওয়াদি কাকে বলে। ওয়াদি কাকে বলে এটা আছে তোমাদের বইয়ের 117 পাতাতে। লিখবে সাহারার বেশিরভাগ নদীগুলো আটলাস পর্বত আর মধ্যভাগের উচ্চভূমি থেকে সৃষ্টি হয়েছে, তবে নদীগুলো বেশিরভাগই শুকনো নদীর খাতগুলোকে বলে ওয়াদি। 2-এ আছে বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলো কি কি, আর পৃথিবীর বৃহত্তম বাঁধ কি। পৃথিবীর বৃহত্তম বাঁধ হচ্ছে মিশরের উচ্চ আসোয়ান বাঁধ। আর বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলো এটা রায়মার্টিনে 296 পৃষ্ঠাতে রয়েছে। এক হচ্ছে জলসেচ, জলাধার থেকে খাল খনন করে সারা বছর কৃষিক্ষেত্রে জলসেচ করা হয়। 2 জলবিদ্যুৎ উৎপাদন, জলাধার থেকে কৃত্রিম জলপ্রপাতের মাধ্যমে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। 3 বন্যা নিয়ন্ত্রণ, বর্ষার অতিরিক্ত জল জলাধারে সঞ্চয় করে রাখার ফলে পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে বন্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। 4 পরিবহন ব্যবস্থা, নদী ও খালে সারা বছর জল থাকায় জলপথ পরিবহন এবং বাঁধগুলি সেতুর মতো কাজ করে বলে স্থলপথ পরিবহন ব্যবস্থার সুবিধা পাওয়া যায়। 5 পর্যটন কেন্দ্র, জলাধার আর বাঁধগুলি পর্যটকদের আকর্ষণ করা, এখানে পর্যটক কেন্দ্র গড়ে ওঠে, পর্যটন কেন্দ্র। এছাড়া মাছ চাষ, পানীয় জল সরবরাহ, ভূমিক্ষয় রোধ ইত্যাদি উদ্দেশ্য বহুমুখী নদী পরিকল্পনার সাহায্যে সাধিত হয়। তো এই ছিল আজকের আমাদের 7ম শ্রেণীর 2য় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 4 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।